তাপ্তি নামে এক নদী বহু গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হইত। সেই নদীর তীরে অবস্থিত ছিল বিষ্ণুপুর নামক এক শান্ত গ্রাম। নদীর দুই কিনারায় বাস করিত দুই বোন, একজনের নাম সীতা, অপরজনের নাম গীতা। সীতা ছিল পরিশ্রমী ও কর্মঠ স্বভাবের। সেই দিন সে উঠোনে বসিয়া আপন গৃহকার্যে ব্যস্ত ছিল। তাহার হাত গোবর ও কাদায় মাখামাছি, শরীর ঘামে ভিজিয়া গিয়াছে, কিন্তু তাহার মনে ছিল এক অদ্ভুত শান্তি। আমি বাসন মেজে, কাপড় ধুইয়া, ঘর গুছিয়া ও উঠোন ঝাড়ু দিয়া সকল কাজ শেষ করিয়াছি। এখন শুধু স্নান করিয়া রান্না বসাইতে হইবে। আজ আবার তোমার সঙ্গে খেতে যাইতে হইবে। আজকের দিনটি যে বড়ই গুরুত্বপূর্ণ। আরে গিন্নি, তোমার কর্মদক্ষতা দেখিলে তো মনে হয় ভগবান তোমায় 2টি নহে যেন 10টি হাত দান করিয়াছেন। সকাল হইতে তুমি এক মুহূর্তের জন্য বসিয়া বিশ্রাম করো নাই। কিন্তু একবার ভাবিয়া দেখো, এত পরিশ্রম করিলে তোমার শরীর যে ক্লান্ত হইয়া পড়িবে। ক্ষেত খামারের কাজ আমি নিজেই সামলাইতে পারিব। একটু কষ্ট হইবে বটে, কিন্তু তাহাতে বিশেষ কিছুই হইবে না। এমন কথা বলিও না। খেত তো পরের নহে, ইহাই আমাদের আহারের মূল উৎস। প্রতিটি বীজ যদি আমারই হাত দিয়া মাটিতে রোপণ করি, তবেই না তাহা নিজের বলিয়া মনে হইবে। তাছাড়া যখন আপনি আমার সঙ্গে থাকেন, তখন আমার মনে হয় যেন সকল ক্লান্তি কোথায় যেন মিলাইয়া যায়। সব বুঝিতে পারিতেছি, কিন্তু গিন্নি, আজকে তোমায় যাইতে হইবে না। আজকে আমি একাই সব সামলাইতে পারিব। ঠিক আছে, আপনি যখন এত করে বলিতেছেন, তাহলে আজকে আমি যাইব না, কিন্তু কালকে আমি অবশ্যই যাইব। কালকে আপনি আমাকে মানা করিতে পারিবেন না। ঠিক আছে, যেও। এখন চলো খাবার খাই। অন্যদিকে সীতার ছোট বোন গীতা তাহার গৃহে বসিয়া রান্না করিতেছিল। তাহার ছোট ছেলে পাশে বসিয়া খেলিতেছিল, আর খাটের ওপর তাহার স্বামী শ্যাম অলস ভঙ্গিতে বসিয়াছিল। চোখে মুখে স্পষ্ট অলসতা ও ক্লান্তির ছাপ। বাহ, খাবারের গন্ধ তো বেশ সুস্বাদু লাগতেছে। আচ্ছা শোনো, আর কতক্ষণ লাগবে রান্না শেষ করতে? আমাকে আগে খাবার দিয়া দিও, তারপর তুমি তাড়াতাড়ি খেতে চলে যাইও। যাওয়ার সময় পোটলাকেও সঙ্গে কইরা নিও। আমি আজ আর যামু না, খাবার খাইয়া একটু ঘুমামু। আজকে আমার খুব ক্লান্তি লাগতেছে, কাজকাম করতে একদম মন চায় না। একই কথা বলিতেছ? তুমি তো একটু আগে ঘুম হইতে উঠিয়াছে, আবার ক্লান্তি কিসের? সারাদিন তো তুমি কোনো কাজই করো না, সকল কাজ আমাকেই করিতে হয়। কখনো একবার শরীরটাকেও নাড়াইবার কথা ভাবো না। আরে পরশুই তো খেতে গেছিলাম, গিয়ে কত হাড়ভাঙা পরিশ্রম কইরা আইছি। খুব বড় উপকার করিয়াছ আমাদের। একদিন খেতে গিয়া যেন মহা পরিশ্রম করিয়া ফেলিয়াছ। চারিদিকে একটু চোখ খুলিয়া দেখো, পাড়ার অন্য পুরুষেরা প্রতিদিন মাঠে গিয়া পরিশ্রম করিয়া চাষবাস করে, আর তুমি তুমি তো একবার মাঠে গেলে তাহার ঢেকুর 10 দিন ধরিয়া তুলিয়া বেড়াও, যেন নিজের খেতে গিয়া বড় কোনো উপকার করিতেছ। আমার তো ভাগ্যই বড় খারাপ। কোন অশুভ ক্ষণে যে এই নিষ্কর্মা ঢেকির গলায় বরমালা পড়াইয়াছিলাম। আরে বউ, এমন কইরো না, আমিও তো কষ্ট করি। আর এই চাষবাস কইরা কেডা আর রাজা হইছে? বরং জমিটা বেচা দিলে কিছু টাকা হাতে আই। আর তোমার বাপের বাড়িতেও তো অনেক জমিন আছে, তুমি গিয়ে একটু জমি চাইয়া লইলেই হয়। সেই জমি বেচা দিলে কয়েক বছর কোনো কাজ না কইরাই ঘরে বসে বসে খাইতে পারো। হ্যাঁ, সবকিছু বিক্রি করিয়া বসিয়া বসিয়া খাইয়া ফেলি, যেন পরে আমাদের ছেলেটিকে রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইতে হয়। আর আমার বাপের বাড়ি জমির কথা বলিতেছ? আমি তো অনেক দিন ধরিয়াই তাহা লইবার কথা ভাবিতেছি, কিন্তু মা বাবা কি সব সম্পত্তি আমাকে একাই দিয়া দিবেন? আমার বড় বোন সীতা তো আছেই, তাহাকেও তো অর্ধেক ভাগ দিতেই হইবে। আরে তাইলে তোমার মা বাপরে একটু বুঝাও না, কও যে তোমার টাকার দরকার বেশি, তাই সব জমি জমা যেন তোমাকেই দিয়া দেয়। তোমার বোন তো খুব ভালো মানুষ, সে নিশ্চয়ই কিছু বলবো না, সহজেই মাইনা লইব। হ্যাঁ হ্যাঁ, তবে শুধু তাহার ভাগ কেন, একেবারে তাহার বাড়িটাই বুঝি তোমাকে দিয়া দিবে। কথাবার্তার ছিরি দেখো এনার। আরে তাহার স্বামী কি কোনো জমিদার নাকি, যে সে নিজের ভাগের অংশ লইবে না? তাছাড়া তোমার আমার মা বাবার সম্পত্তির দিকে তাকাইবার কোনো প্রয়োজন নাই। তুমি কি দিদির স্বামীর মতো পরিশ্রম করিয়া নিজের সংসার চালাইতে পারো না? কিন্তু না, তোমাকে তো সারাদিন ঘুমাইতে হইবে,
যেন একেবারে নবাবের মতো জীবন কাটাই। আরে তুমি কি খালি কথা শুনাইয়া পেট ভরাইবা? তাড়াতাড়ি খাবার দাও তো। হ্যাঁ হ্যাঁ, আমি যেন সারা দিন শুধু রান্নাই করিয়া যাই আর কাজ করিয়াই মরিয়া থাকি। পরদিন সকালে গীতা সীতার বাড়িতে গেল। দুই বোন বিছানায় বসিয়া আপন আপন সুখ দুঃখের কথা বলিতে লাগিল। মনে পড়ে বোন, যখন আমরা ছোট ছিলাম তখন কেমন করে গ্রামের সেই ছোট্ট পুকুরটিতে স্নান করিতে যাইতাম, কত হাসি আনন্দে সময় কাটিত। অথচ এখন দেখো, আমাদের শ্বশুরবাড়ি নদীর ধারে, তবু সেই নদীতে স্নান করা বা মাছ ধরার সুযোগই যেন আর পাওয়া যায় না। হে রে বোন, এখন জীবনটাই এমন হইয়া গেছে, ঘরে এত কাজ থাকে যে আর সময় করিয়া উঠিতে পারি না। সত্যি বোন, আগের দিনগুলিই ভালো ছিল। এখন তো আমাদের দেখা সাক্ষাৎও মাঝে মাঝেই হয়। হে রে বোন, আচ্ছা, পটলা কেমন আছে? তাকে সঙ্গে আনিলে না কেন? পটলা স্কুলে গিয়াছে। আচ্ছা, জামাইবাবু এখনো ফিরিলেন না কেন? উনি ক্ষেত হইতে কখন আসেন? আর একটু পরেই আসিয়া পড়িবেন। উনি সাধারণত দুপুরের দিকেই ক্ষেত হইতে ফিরিয়া আসেন। এই কথা শুনিয়া গীতার মনে মনে এক প্রকার ঈর্ষার ভাব জাগিয়া উঠিল। আচ্ছা দিদি, আমি এখন উঠি, আমার কর্তাও এখন আসিয়া পড়িবে। গীতা নিজের স্বামীর প্রকৃত স্বভাব গোপন করিয়া নিজের মন গড়া সুখময় জীবনের কথা বলিয়া সেখান হইতে বিদায় লইল। একদিন দুপুরবেলা শ্যাম গাছের নিচে শুইয়াছিল। শ্যাম, খেতে যাচ্ছ না? আজকে ভালো লাগছে না, তাই আজকে আর যাবো না, কালকে দেখব। গ্রামের মানুষ তখন বুঝিয়া গিয়াছিল অলসতা মানুষকে কেমন ধীরে ধীরে দুর্বল করে দেয়। অন্যদিকে কেষ্টপুর গ্রামে নদীর ধারে এক অশ্বত্থ গাছের পাশে ছিল তাহাদের পিতামাতার ছোট্ট গৃহ। সেই ঘরের ভিতরে তাহাদের মাতা আনন্দময়ী দেবী ও পিতা রেণীগোপাল দাস বিছানায় বসিয়াছিলেন। বয়সের ছাপ তাহাদের মুখে স্পষ্ট ফুটিয়া উঠিয়াছিল, আর চোখে মুখে নিজের মেয়েদের জন্য এক গভীর চিন্তার ছায়া পরিষ্কার দেখা যাইতেছিল। শোনো, আমি এই কদিন একটি বিষয় লক্ষ্য করিয়াছি। গীতা যখনই এখানে আসে তাহার মুখে তেমন হাসি দেখা যায় না, বরং কেমন যেন একটি চিন্তার ছাপ লেগেই থাকে। আর সীতা, সে তো সবসময়ই বলে সব কিছু ঠিক আছে, কিন্তু তাহার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটিয়া ওঠে। হ্যাঁ, আমিও বিষয়টি লক্ষ্য করিয়াছি। আরেকটি বিষয়ে আমার মনে হয়, গীতা খুব কমই তাহার স্বামীর কথা বলে, আর যদি কখনো বলে তখন তাহার চোখে মুখে যেন এক অদ্ভুত কষ্ট আর বিরক্তির ছাপ ভাসিয়া ওঠে। আমরা আর কি বা করিব? এখন তো আমাদের শরীরও অনেকটা ভেঙে পড়িয়াছে। তবে হ্যাঁ, আমরা একটি কাজ অবশ্যই করিতে পারি, যাহা হয়তো তাহাদের জীবনে কিছুটা সুখ আনিয়া দিতে পারিবে। আমার মনে হয় আমি যাহা ভাবিতেছি তুমিও ঠিক তাহাই ভাবিতেছ। আমাদের সমস্ত জমি জমা ও সম্পত্তি দুই মেয়ের মধ্যে সমানভাবে বন্টন করিয়া দেওয়া উচিত। হে, আমিও তাই ভাবিতেছিলাম, কিন্তু তাদেরকে সমস্ত জমি জমা দিয়ে দিলে আমরা থাকিব কোথায়? কেন? আমাদের মেয়েদের সাথে থাকিব। ওদের ছাড়া আমাদের কেই বা আছে যাদের সাথে থাকিব? কিন্তু তখন লোকে কি বলিবে? বলিবে, মেয়েদের বাড়িতে থাকিয়া মেয়েদের উপরই বোঝা হইয়া আছি। কোন লোক? সেই লোকেরা যাহারা কোনোদিন আমাদের বিপদে আপদে আগাইয়া আসে নাই, যাহারা আমাদের দুঃখের সময়ে কখনো পাশে দাঁড়ায় নাই, তাহাদের কথাই কি বলিতেছ? আমরা তাহাই করিব যাহা ন্যায়সঙ্গত। সীতা আর গীতা দুজনেই তো আমাদের মেয়ে। যদি আমরা তাহাদের সমান ভাগ না দিই, তবে সেই অন্যায় আমাদের সারা জীবন অনুশোচনার মধ্যে রাখিবে। ঠিক বলিয়াছে, তাহাই হইবে। এইবার যখন তাহারা আসিবে, তখন তাহাদের সঙ্গে এই বিষয়ে কথা বলিব। অন্যদিকে সন্ধ্যার সময় গীতা চা বানাইবার জন্য রান্নাঘরে আসিল। পটলা অন্য ঘরে বসিয়া পড়াশোনা করিতেছিল, আর শ্যাম, যে প্রায় প্রতিদিনের মতোই সন্ধ্যাবেলায় ঘুমাইয়া থাকিত, গীতাকে দেখিয়া ধীরে ধীরে উঠিয়া বসল। কোথায় ছিলে এতক্ষণ? সারাদিন কিছুই খাই নাই, না পানি দিছো না খাবার দিছো। এই জন্যই নাকি তোমারে বিয়া কইরা ঘরে আনছিলাম। এমন ভাবে কথা বলছো যেন তুমি কোনো বড় জমিদার। নিজের সৌভাগ্য মনে করো যে আমি এখনো তোমার সঙ্গে সংসার করিতেছি। আমি ক্ষেত দেখব, পটলাকে সামলাবো, আবার তোমারও সেবা করিব, আর তুমি শুধু বসিয়া বসিয়া গন্ডে পিণ্ডে গিলিবে। তুমি খালি সুযোগ খোঁজো আমার সঙ্গে ঝগড়া করার।
তোমারে যে বলছিলাম তোমার বাপের বাড়ি থেকে একটু জমিন নিও, তারপর ওইটা বেচা দিমু, ওটার কি হইল? আমার জমিন বেচতে দাও না, ঠিক আছে? তাইলে তোমার ভাগে যেই জমিন পড়বে ওইটা বেচা দিলেই তো হয়। তাইলে আর কদিন আরামে কাটাইতে পারতাম। এরকম প্রতিদিন খেতে যাইবারও দরকার পড়তো না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সারাদিন বসিয়া বসিয়া শুধু আরামই করো। খুব সহজে বলো জমি বিক্রি করে দাও, কিন্তু যে মানুষ নিজের জীবনে একদিনও পরিশ্রম করে নাই, সে জমিনের মূল্য কি করিয়া বুঝিবে? জানো কি, একটি জমি কিনিতে আমার বাবাকে কত কষ্ট করিতে হইয়াছে। কত বছর ধরে পরিশ্রম করিয়া তিনি সেই জমি গড়িয়া তুলিয়াছেন। আর তুমি তো সব কিছু তোমার ঠাকুরদার কাজ হইতে পাইয়াছে, একটুও পরিশ্রম না করিয়াই। সেই জন্যই জমির আসল মূল্য তোমার কাছে কোনো দিনও বুঝা সম্ভব নয়। দেখো, আমার বংশ লইয়া কোনো খোটা দিবা না। আমি জানি তুমিও কিন্তু কম লোভী না। তুমিও তো চাও তোমার বাপের সব জমি নিজের দখলে আনতে। তাই যা করার তাড়াতাড়ি করো, এমন না হয় পরে দেরি হইয়া গেল। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করিয়াই জানি কখন কি করিতে হইবে। এই ব্যাপারে তোমাকে আর নাক গলাইতে হইবে না। এই কথা বলিয়া গীতা আর কোনো উত্তর না দিয়া নীরবে নিজের কাজে মন দিল। একদিন আনন্দময়ী ও রেণুগোপাল বসিয়া পুরনো দিনের কথা স্মরণ করিতেছিলেন। মনে আছে ছোটবেলায় দুই বোন কেমন একসাথে খেলত? হ্যাঁ, তখন তো মনে হতো তারা কোনোদিন আলাদা হবে না। সেই দিন রাত্রে সীতার ঘরে রাম ক্ষেত হইতে ফিরিয়া আসিল। সীতা তাহাদের জন্য জলখাবারের ব্যবস্থা করিল। রামের মুখে দিনের পরিশ্রমের ক্লান্তি স্পষ্ট ফুটিয়া উঠিয়াছিল, কিন্তু তাহার মনে ছিল এক অদ্ভুত শান্তি। আজ বীজ বপনের কাজ শেষ হইয়া গেল। তোমাকে ছাড়া এই কাজ এত তাড়াতাড়ি শেষ হইত না। তুমি যেভাবে সবসময় আমার পাশে দাঁড়াও ও সাহায্য করো, তাতে মনে হয় পৃথিবীর যে কোনো কাজই সহজে করিয়া ফেলিতে পারিব। আরে, এই কি কথা বলিতেছেন? আপনি তো আমার স্বামীমি, আর আপনাকে সাহায্য করাই তো আমার পরম ধর্ম। আপনি শুধু এইভাবেই আমার পাশে থাকুন, এই ছাড়া আমি আর কিছুই চাই না। এইভাবেই রাম ও সীতা বেশি কিছু না থাকিলেও সব সময় সুখে ও শান্তিতে জীবন কাটাইত। আর অন্যদিকে গীতা ও শ্যাম সর্বদাই এক অদ্ভুত অতৃপ্তি ও অশান্তির মধ্যে বাস করিত। পরের দিন সকাল সকাল গীতা নিজের বাপের বাড়িতে আসিল। আজ সে একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই আসিয়াছিল, সম্পত্তির বিষয়ে কথা বলিবার জন্য। আরে গীতা, তুই এত সকাল সকাল এলি, সবকিছু ঠিক আছে তো? জামাই আর পটলাকে তো সঙ্গে দেখলাম না। সবই ঠিক আছে মা, শুধু মনটা একটু খারাপ লাগিতেছিল, তাই ভাবিলাম তোমাদের কাছে একবার আসি, হয়তো এতে মনটা একটু ভালো লাগিবে। ভালো করেছিস মা, এসেছিস। কি গো, আমাদের জন্য একটু চা বানাইয়া আনো না। তারপর সকলে একত্রে বসিয়া চা পান করিল। কিছুক্ষণ নীরবতার পর গীতা ধীরে ধীরে নিজের মনের কথা তাহার মা বাবার কাছে খুলিয়া বলিতে শুরু করিল। বাবা, অন্য সব কথা বাদ দাও। আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, সব সময় আমার খেয়াল রাখিয়াছে, আমার সব চাহিদাও পূরণ করিয়াছে। কিন্তু একটা কথা আর আমার পক্ষে লুকাইয়া রাখা সম্ভব হইতেছে না। আমার অবস্থা এখন খুবই খারাপ হয়ে গিয়াছে। তোমরা তো জানোই আমার কর্তা কোনো কাজের নয়, কোনো কাজই করে না। ঘরের কাজ হোক বা বাইরের কাজ, সব আমাকে একাই সামলাইতে হয়। পটলার পড়াশোনার খরচ, বাজার করা, সংসার চালানো, সবই আমার উপর। সব কিছু আমাকেই একা হাতে সামলাইতে হয়। আমরা বুঝিতে পারিতেছি যে তোর অনেক কষ্ট হইতেছে। বলো মা, তুই এখন কি করিতে চাস? খোলাখুলি বল, আমরা তো তোর মা বাবা। কোনো সাহায্যের প্রয়োজন হইলে নির্দ্বিধায় বলিস। বাবা, আমি চাই এখন সম্পত্তির ভাগ বাটোয়ারা হোক। আমাকে জমির কিছু অংশ দিয়া দাও, বাকিটা তোমরা রাখো। তাতে হয়তো আমি একটু ভালোভাবে দিন কাটাইতে পারিব, একটু শান্তির নিঃশ্বাস লইতে পারিব। হে বাবা, আমরাও তো আগেই এই কথা ভাবিয়া রাখিয়াছি। কিন্তু যাহা বন্টন হইবে তাহা সমানভাবেই হইবে। সীতাও তো আমাদের মেয়ে, যেমন তুই আমাদের সন্তান। কিন্তু মা, দিদি আর আমার অবস্থার মধ্যে অনেক পার্থক্য আছে। রামদা তাহার সঙ্গে আছে, তিনি পরিশ্রমী ও সৎ মানুষ। তাহাদের নিজের জমিন আছে, ক্ষেত আছে।
তারা দুজন মিলিয়া সুখে শান্তিতে জীবন কাটাইতেছে। তাহাদের ঘরে ভালোবাসা ও শান্তি আছে। কিন্তু আমার ঘরে তো শুধু অশান্তি আর সংগ্রাম। আমরা কি সত্যি সমান অবস্থায় আছি? দেখো মা, প্রয়োজন আর অধিকার এই দুটি আলাদা বিষয়। সীতা যদি সুখে থাকে তাহা তাহার ভাগ্য, কিন্তু তাহাতে তাহার অধিকার কমে যায় না। আমরা যদি তোর অবস্থা দেখিয়া সব জমি তোকে দিয়া দিই, তবে সীতার কি হইবে? সেও তো আমাদের মেয়ে। তাছাড়া সীতা কখনো নিজে হইতে সম্পত্তির ভাগ চাইতে আসে নাই। আর তোর স্বামীর কাছেও তো কিছু জমি আছেই। ওর কাছে তো সবই আছে, তাই সে চাইতে আসে না। আর আমি সম্পত্তির কথা বলিয়াছি বলেই আমি লোভী হইয়া গেলাম? আর সে চায় নাই বলিয়া কি সে আমার চেয়েও বেশি যোগ্য হইয়া গেল? দেখ বাবা, আমি তোর দুঃখ বুঝিতে পারি। তোকে আমরা খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসার মানে এই নয় যে একজনকে সব দিয়া দেব আর আরেকজনকে বঞ্চিত করিব। সীতাও আমাদের মেয়ে। সে কিছু বলে নাই ঠিকই, কিন্তু তাহাকে সম্পত্তি হইতে বঞ্চিত করা মানে তাহার সঙ্গে অন্যায় করা। আর এই অন্যায় আমরা করিতে পারিব না। ঠিক আছে মা, আমার যা বলিবার ছিল আমি সবই বলিয়াছি। এখন তোমাদের যেমন ঠিক মনে হয় তেমনই করো। এই কথা বলিয়া গীতা তাহার মা বাবার নিকট হইতে অনুমতি লইয়া সেখান হইতে বিদায় লইল। গীতা যেন আগের মতো আর রইল না। অভাব যেন তাহার মনটাকেই বদলাইয়া দিয়াছে। সে ধীরে ধীরে লোভের পথে চলিয়া গিয়াছে। না জানি তাহার কি হইল। তাহার এই পরিবর্তন আমার মোটেই ভালো লাগিতেছে না। দুই বোনের মধ্যে একসময় কত ভালোবাসা ছিল, আর আজ দেখো গীতা নিজের বোনের অধিকারই কাড়িয়া লইতে। অন্যদিকে গীতা ও শ্যাম সম্পত্তির কথা বলিবার উদ্দেশ্যে সীতার বাড়িতে উপস্থিত হইল। সেই সময় রামও সেখানে ছিল। সে ক্ষেত হইতে দুপুরের আহার করিবার জন্য বাড়িতে ফিরিয়া আসিয়াছিল। এহে গীতা, হঠাৎ তোরা? আয় আয় বস। তবে কিছু হইয়াছে নাকি? আসলে দিদি, আজ আমি মা বাবার জমি সম্পত্তি সম্পর্কে কিছু কথা বলিবার জন্য আসিয়াছি। এই বিষয়ে তোমার একটু সাহায্যও দরকার। কেমন সাহায্য? আমি তো কিছুই বুঝিতে পারিলাম না। আর মা বাবার সম্পত্তি লইয়া আবার কি কথা হইতে পারে? আমাদের তো বিয়েও হইয়া গিয়াছে। কথা থাকিতে পারে দিদি, আমাদের ছাড়া তো ওনাদের আর কেউ নাই। তাই ওনারা নাকি ভাবিয়াছেন তাহাদের সব সম্পত্তি আমাদেরই দিয়া দিবেন। এইটা ওনাদেরই সিদ্ধান্ত। কিন্তু সমস্যা হইল, ওনারা সেই সম্পত্তি দুই বোনের মধ্যে সমানভাবে বন্টন করিতে চান। অথচ আমার অবস্থা তোমার চেয়ে অনেক খারাপ। আমারই তো বেশি প্রয়োজন। ওনারা কেন আমাদের সব সম্পত্তি দিয়া দিতে চান? ওনারা তো আমাদের লালন পালন করিয়া বড় করিয়াছেন, সেইটি কি কম? আমাদের জন্য আবার আলাদা করিয়া কিছু দেওয়ার কি প্রয়োজন? আর তোকে দেওয়ারই বা কি দরকার পড়িল? তুই তো আমাদের চেয়েও সুখেই আছিস। এটা তো সব মা বাবার ইচ্ছা। ওনারা এখন এই সম্পত্তি দিয়া কি করিবেন, তাই ভাবিতেছেন আমাদেরই দিয়া দিবেন। আর কি বলিব দিদি, আমাদের অনেক ঋণ হইয়া গিয়াছে। টাকার খুব প্রয়োজন। এনার শরীরটাও আজকাল ভালো থাকে না, তাই বেশি কাজও করিতে পারে না। আর পটলাও তো বড় হইতেছে, তাহার ভবিষ্যতের কথাও ভাবিতে হইবে। কিন্তু এইভাবে ঋণের বোঝা লইয়া কতদিন চলিব? তাই তোর সাহায্যটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। ঠিক আছে, আমি সবই বুঝিলাম, কিন্তু তুই এখন আমাদের কাছে ঠিক কি চাস? মা বাবা তাহাদের সম্পত্তি আমাদের মধ্যে সমানভাবে ভাগ করিতে চান। আমার অবস্থা দেখিয়াও তারা আমাকে বেশি দিবার জন্য রাজি হন নাই। তাই তুই উনাদের একটু বুঝাইয়া বলবি যেন তোর ভাগের কিছুটা অংশ আমাকে দিয়া দেন। হে দিদি, আমাদের উপর একটু উপকার করে দেন। আমরা সত্যি অসহায়, তাই আপনাদের ভাগের সম্পত্তি চাইছি, না হলে চাইতাম না। আরে আরে, এইভাবে বলিতেছ কেন? সীতা অবশ্যই তোমাদের সাহায্য করিবে। হে, অবশ্যই করিব। আমি মা বাবাকেও বুঝাইবার চেষ্টা করিব। তোমরা নিশ্চিন্তে থাকো। খুব ধন্যবাদ দিদি। আর জামাইবাবু, আপনাকেও অনেক ধন্যবাদ। এখন তাহলে আমরা আসি, কালকে বাড়িতে দেখা হবে। মিথ্যা কাহিনীর জালে তাহারা সীতাকে ফাঁসাইয়া নিজেরা সন্তুষ্ট মনে বাড়ির পথে রওনা দিল।
আমি যে আমার বোনকে আমাদের ভাগের কিছুটা জমি দিতে রাজি হইয়াছি, তাতে আপনার কোনো অসুবিধা নাই তো? যদি কিছু মনে থাকে তবে এখনই বলিয়া ফেলুন। আরে না না গিন্নি, আমার আবার কি অসুবিধা হইবে? তোমার মা বাবার সম্পত্তির উপর আমার কোনো লোভ নাই। আমি তো একজন সাধারণ চাষী মানুষ। আমাদের জন্য যা করিব নিজের পরিশ্রমেই করিব। আমার বেশি সম্পত্তির কোনো প্রয়োজন নাই। আমার কাছে যা আছে তাহাই আমার কাছে যথেষ্ট। তাহলে ঠিক আছে, কাল আমি বাড়ি গিয়া মা বাবাকে বলিব আমার ভাগের জমি গীতাকেই দিয়া দিতে। আমাদের চেয়ে ওদেরই হয়তো এখন সম্পত্তির বেশি প্রয়োজন। পরের দিন সকালে গীতা ও সীতা রাম ও শ্যামকে সঙ্গে লইয়া নিজেদের বাপের বাড়িতে গেল। আরে আজ দেখি আমার দুই মেয়ে একসঙ্গে আমাদের বাড়িতে। কতদিন পর আমরা সবাই আবার একসাথে হলাম, মনটা যেন ভরিয়া গেল। কিন্তু গীতা তাহার মা বাবার সেই আনন্দের অনুভূতিকে গুরুত্ব না দিয়া সরাসরি সম্পত্তির কথাই তুলিয়া বসিল। মা, বাবা, আমি কাল যে কথাটা বলিবার জন্য তোমাদের কাছে আসিয়াছিলাম, সেই বিষয়ে আজ দিদির সঙ্গেও কথা হইয়াছে, আর দিদি রাজি হইয়াছে। সে তাহার ভাগের জমিটাও আমাকে দিয়া দিবে। গীতার এই কথা শুনিয়া আনন্দময়ী ও রেণুগোপাল একেবারে বিস্মিত হইয়া গেলেন। তাহারা অবাক দৃষ্টিতে সীতার দিকে চাহিয়া রহিলেন। তারপর ধীরে ধীরে সীতাকে প্রশ্ন করিলেন, এইসব কি সত্যি কথা? হ্যাঁ বাবা, গীতার অবস্থা তো আপনারা দেখিতেছেন। আমার ভাগের জমি দিলে যদি তাহার জীবনটা একটু সুখের হয়, তাহা হইলে তাতেই আমার আনন্দ। তোর মন সত্যিই খুব বড়, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। তোর ভাগের সম্পত্তি তো তোরই অধিকার। এইভাবে সহজে ছেড়ে দেওয়া একদম ঠিক হইবে না। তোর নিজের জীবনেও তো অনেক কষ্ট আছে, তাহলে তুই কেন নিজের অধিকার ছাড়িতেছিস? মা, আমরা পরিশ্রম করিয়া রোজগার করিতে পারিব, কিন্তু গীতার অবস্থা এখন ভালো নয়, তাই ওদেরই আমাদের চেয়ে বেশি প্রয়োজন। আমি আগেই ভাবিয়াছিলাম যে এমন কিছুই ঘটিবে। ঠিক আছে, তোমরা যদি সত্যি এমন চাও তবে তেমনই হইবে, কিন্তু একটি শর্তে। এই ঘরটি যেখানে আমরা এখন থাকি তাহা সীতাকেই দেওয়া হইবে, আর বাকি ক্ষেত, পুকুর ও অন্যান্য জমিন যাহা সীতার ভাগে পড়িত তাহা গীতাকে দেওয়া হইবে, আর আমরা দুই মেয়ের বাড়িতে 6 মাস করে থাকিব। রেণুগোপালের এই সিদ্ধান্ত শুনিয়া গীতা ও শ্যামের মুখে এক প্রকার অস্বস্তি ও বিরক্তির ছাপ ফুটিয়া উঠিল। কিন্তু এটা কেমনে হবে? আপনারা যদি আমাদের লগে থাকেন তাহলে খরচটা কেমনে চলবে? আমাদের অবস্থা তো এমনিতেই খারাপ, এর মধ্যে আবার 2 জন মানুষের খরচ কেমনে উঠামো? আর ঘরের জমিন দিদিরে কেন দিবেন? আমি তো চাইছিলাম সব জমিন আমার নামে, মানে গীতার নামে কইরা দেন। যদি এমন করেন তাহলে আমরা আপনাদের আমাদের লগে রাখার কথা ভাবতে পারি। এইসব কি বলিতাছ তুমি? এমন নীচ মানসিকতা তোমাদের মধ্যে এলো কিভাবে? তোমাদের অবস্থা খারাপ বলিয়াই তো আমরা এখন জমি বন্টনের কথা ভাবিতেছি। তার উপর আবার সীতার ভাগের জমিও তোমাদের দিয়া দিতেছি, আর তুমি বলিতেছ আমাদের এই ঘরটাও তোমাদের দিয়া দিতে। তারপর আবার তোমরাই ভাবিবে যে আমাদের নিজেদের ঘরেই রাখিবে কিনা। মা, আমরা তো শুধু ভাবিয়াছিলাম যদি ঘরটাও আমাদের কাছে থাকে তবে আমাদের সুবিধা হইবে, আর আমরা তখন তোমাদের আরও ভালোভাবে রাখিতে পারিব। সুবিধা শুধু জমিনে নয় মা, মানুষের নিয়তে থাকে। তোমরা 2 জনই আমাদের মেয়ে, আর আমরা চাহিয়াছিলাম আমাদের সমস্ত সম্পত্তি সমানভাবে 2 জনের মধ্যে ভাগ করিয়া দিতে। কিন্তু যখন সীতাই নিজের ভাগের জমি তোদের দিতে রাজি হইয়া গিয়াছে, তখন আমাদের কাছে এই পথটাই যেন অবশিষ্ট থাকিল। বাবার কথা শুনিয়া গীতা মনে মনে অত্যন্ত রাগান্বিত হইল। সে চাহিয়াছিল সমস্ত সম্পত্তি নিজের নামে করিয়া লইতে, কিন্তু সে তখন আর কিছু বলিল না, কারণ সে জানিত যদি এখন প্রতিবাদ করে তবে হয়তো এই অংশটুকুও তাহার হাতে আসিবে না। গীতা, তোকে তো আমার ভাগের জমি দেওয়াই হইতেছে, তুই তাতেও সন্তুষ্ট হইলি না। এখন আবার মা বাবার এই ঘরটাও নিতে চাস? ওনাদের বয়স হইয়াছে, ওনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকিবেন, কিন্তু এই ঘর ওনাদেরই থাকিবে, ওনাদের নামেই থাকিবে। আমার তো এই ঘরটাও প্রয়োজন নাই। আমি তো বলি মা বাবা, আপনারা এখন হইতে সব সময় আমাদের সঙ্গেই থাকুন। ক্ষেত খামারের কাজে আপনাদের অভিজ্ঞতা আমাদের উপকারে আসিবে, আর ঘরে আপনাদের আশীর্বাদ থাকিবে। ঠিক আছে বাবা, আমরা এই বিষয়ে ভেবেচিন্তে দেখিব। যদি এখানে আমাদের কোনো অসুবিধা হয় তবে অবশ্যই তোমাদের কাছে যাইব।
আপাতত আমরা এখানেই থাকিব। এই কথা বলিয়া রেণুগোপাল ঘরের ভিতরে গিয়া সম্পত্তির কাগজ আনিয়া গীতার হাতে তুলে দিলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই জমি পেয়ে কি সত্যিই গীতা আর শ্যাম তাদের জীবন বদলাতে পারবে? শ্যাম কি নিজেকে শুধরাতে পারবে, নাকি তার অলসতার সব সম্পত্তিকেই ধীরে ধীরে নষ্ট করে দেবে? আর রাম ও সীতা কি তাদের জীবনের অবস্থাও আরও ভালো করতে পারবে? আর আনন্দময়ী ও রেণুগোপালের জীবনের সামনে কি অপেক্ষা করছে? কে থাকবে তাদের পাশে, আর কে মুখ ফিরিয়ে নেবে? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গল্পের পরের অধ্যায়ে। পরের পর্বে দেখা যাবে একটি কঠিন সময়, কিছু অপ্রত্যাশিত সিদ্ধান্ত আর এমন কিছু ঘটনা যা দুই বোনের জীবনের পথকেই সম্পূর্ণ বদলে দেবে। তাই গল্পের পরের অংশ জানতে হলে আমাদের সঙ্গে থাকুন, কারণ পরের পর্বে এই কাহিনী আরও চমকপ্রদ মোড় নিতে চলেছে।